2023 সালের বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি। না, এখনো কিছু ঘোষণা করা হয়নি, কিন্তু বিরাট কোহলি নিঃসন্দেহে এই পুরস্কারটা জিততে চলেছেন। কারণ গোটা বছরে কোনো রকম আন্তর্জাতিক টি-20 ম্যাচ না খেলেই 2000-এর উপর আন্তর্জাতিক রান, 66-র উপর ব্যাটিং গড়, 8টা সেঞ্চুরি, বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বিরাট কোহলি নিঃসন্দেহে এই পুরস্কারটা ডিজার্ভ করে। যাই হোক, বছর প্রায় শেষ হতে চলল এবং বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে এবার বছরের সেরা দল বানানোর পালা। টেস্ট এবং টি-20 এখনো চলছে। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ চলছে এবং বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে টি-20 সিরিজ চলছে। সুতরাং সেই দুটো দল আমি আপাতত বাদ রাখলাম। আজকের এই ভিডিওতে 2023 সালের বর্ষসেরা ওডিআই দল কেমন হতে পারে সে সম্পর্কেই কথা বলব। তো ভিডিও শুরুতে আপনাদের বলে রাখি যে অস্ট্রেলিয়া যারা এবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেই অস্ট্রেলিয়া দলের একাধিক প্লেয়ারকে আমি চাইলেও এই বর্ষসেরা দলে রাখতে পারবো না। কারণ গোটা বছরে অস্ট্রেলিয়া মাত্র 22টা ওডিআই ম্যাচ খেলেছে, যার মধ্যে 11টা ম্যাচ বিশ্বকাপে, এবং ওই সিরিজগুলোতে, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছিল। সুতরাং অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ারই কিন্তু খুব বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাননি এবারের এই 2023 সালে। সুতরাং তাদের নামের পাশে প্রচুর রান বা প্রচুর উইকেট রয়েছে এমনটা কিন্তু নয়। অনেকেই বলতে পারেন যে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই অস্ট্রেলিয়া দলের প্লেয়ার কই? সুতরাং তাদের উদ্দেশ্যে আমি শুরুতেই বলে রাখলাম, ঠিক আছে? যাই হোক, এবার তাহলে আসা যাক প্লেইং 11 কেমন হতে পারে সে সম্পর্কে। প্রথমে আসি ওপেনার, এবং একজন ওপেনার হিসেবে যাকে রাখতেই হবে তিনি হলেন শুভমান গিল। শুভমান গিল 2023 সালে ওডিআইতে 29টা ইনিংস খেলেছেন, করেছেন 1584 রান। একটা সময় আমাদের মনে একটা প্রশ্ন ছিল, শুভমান গিল কি সচিন টেন্ডুলকারের এক বছরের সর্বাধিক ওডিআই রানের রেকর্ডটা ভেঙে দেবেন? এবং আমিও একটা ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। সচিনের রেকর্ড আজও অক্ষত রয়েছে। তবে গিলও কিন্তু খুব একটা খারাপ খেলেনি। 29 ইনিংসে করেছেন 1584 রান, অ্যাভারেজ 63.36, 63-র অ্যাভারেজ, স্ট্রাইক রেট 105, দারুণ স্ট্রাইক রেট, 5টা সেঞ্চুরি এবং 9টা হাফ সেঞ্চুরি। 2023 সালে ওডিআইতে দারুণ খেলেছেন শুভমান গিল এবং নিঃসন্দেহে তাকে রাখতেই হবে। যদি বিশ্বকাপের মাঝে ওই তার শরীর খারাপ না হতো বা বিশ্বকাপে যদি দারুণ খেলতেন অল ওভার, তাহলে কিন্তু আরও বেশি রান করতে পারতেন। যাই হোক, এটাও কম নয়, 1584 রান, 2023 সালের সর্বাধিক রান। সুতরাং গিল অবশ্যই একজন ওপেনার হিসেবে থাকবে। এবার প্রশ্ন হলো, গিলের সাথে আর একজন ওপেনার কে হবে? আমি অনেক জায়গাতেই দেখলাম বর্ষসেরা ওডিআই দলে গিলের সাথে রোহিত শর্মাকে ওপেনার হিসেবে রাখা হয়েছে। রোহিত অবশ্যই ভালো খেলেছেন, আমারও ইচ্ছা ছিল রোহিতকেই রাখি, কিন্তু আমি আপাতত 3টে প্লেয়ারের নাম বলি, তার মধ্যে থেকে একজনকে বেছে নেব। তো আরেকজন ওপেনার হিসেবে রোহিত শর্মা, কুইন্টন ডিকক এবং দাভিদ মালান, এই তিনজনের মধ্যে থেকে একজনকে আমি বেছে নেব। রোহিত শর্মা তিনি 26 ইনিংসে করেছেন 1255 রান, তার অ্যাভারেজ 52.29, 52-র অ্যাভারেজ, 117 স্ট্রাইক রেট, 2টো সেঞ্চুরি এবং 9টা হাফ সেঞ্চুরি। দারুণ খেলেছেন রোহিত শর্মা, অবশ্যই তাকে রাখা যেতেই পারে প্লেইং 11। কুইন্টন ডিকক তিনি 20 ইনিংসে করেছেন 937 রান, তার অ্যাভারেজ 46.85, তার স্ট্রাইক রেট 100, 4টে সেঞ্চুরি রয়েছে, 4টি বিশ্বকাপের মঞ্চে এবং 1টা হাফ সেঞ্চুরি। এবং দাভিদ মালান তিনি 18 ইনিংসে করেছেন 995 রান, তার অ্যাভারেজ 58.52, তার স্ট্রাইক রেট 98, 4টে সেঞ্চুরি এবং 5টা হাফ সেঞ্চুরি। তাহলে এই তিনজনের মধ্যে থেকে কাকে রাখা যেতে পারে? দেখুন, রোহিত তো ভালো খেলেইছে, রোহিত যেভাবে শুরু করতেন পাওয়ার প্লেতে দারুণ। কুইন্টন ডিকক বিশ্বকাপে অসাধারণ খেলেছে, 4টে সেঞ্চুরি। কিন্তু দাভিদ মালান 4টে সেঞ্চুরি করেছেন গোটা বছরে ওডিআইতে, এবং 4টে সেঞ্চুরি করেছেন 4টে আলাদা আলাদা দেশে, একটা ইংল্যান্ডে, একটা দক্ষিণ আফ্রিকায়, একটা ভারতে, একটা বাংলাদেশে। এবং ইংল্যান্ডের হয়ে তার সাথে যিনি ওপেনিং করতে আসতেন জনি বেয়ারস্টো, তিনি কিন্তু গোটা বছরে অফ ফর্মে ছিলেন, বিশ্বকাপেও কিছুই করতে পারেননি। প্লাস জো রুট, তার ব্যাটেও বড় রান আসেনি। জস বাটলার তিনিও ব্যর্থ। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দাভিদ মালানকে একা হাতে টপ অর্ডারের দায়িত্ব সামলাতে হয়েছে। এবং 58-র অ্যাভারেজ, দারুণ স্ট্রাইক রেট 98, বাকি দুজনের চেয়ে একটু কম, কিন্তু 98 স্ট্রাইক রেট, প্রায় 100-র কাছাকাছি, সেটাও যথেষ্ট ভালো। সুতরাং অল ওভার আমার মতে রোহিত শর্মা থেকে একটু হলেও কিন্তু এগিয়ে থাকছেন দাভিদ মালান। সুতরাং আমি এই বর্ষসেরা ওডিআই দলে গিল এবং মালান এই দুজনকে ওপেনার হিসেবে রাখবো। রোহিতও খুবই ভালো খেলেছেন, আমি তো রোহিতকে রাখতে চাইছিলাম, কিন্তু মনে হলো মালান এই টিমে একটু হলেও বেশি ডিজার্ভ করে। সুতরাং আমার মতে গিল এবং তার সাথে দাভিদ মালান। এবার আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই বর্ষসেরা ওডিআই দলে কোন দুজন ওপেনিং করবে। নাম্বার 3, বিরাট কোহলি। একজনই রয়েছেন, তার ধারে কাছে কেউ নেই। বিরাট কোহলি 2023 সালে 24টা ইনিংস খেলেছেন ওডিআইতে, করেছেন 1377 রান, তার অ্যাভারেজ 72.47, 72-এর অ্যাভারেজ, 99 স্ট্রাইক রেট, 6টা সেঞ্চুরি, 8টা হাফ সেঞ্চুরি। অসাধারণ খেলেছেন বিরাট কোহলি। 24 ইনিংসের মধ্যে 14টা ইনিংসে 50+ রানের ইনিংস খেলেছেন, অসাধারণ, মানে দুর্দান্ত।
3 নম্বরে কোহলিকে রাখতেই হচ্ছে। তবে কোহলির কাছাকাছি যদি কেউ যেতে পারেন তিনি হলেন শন উইলিয়ামস, জিম্বাবুয়ের শন উইলিয়ামস। শন উইলিয়ামস 9 ইনিংসে করেছেন 720 রান, তার অ্যাভারেজ 90, তার স্ট্রাইক রেট 129, 3টে সেঞ্চুরি 3টে হাফ সেঞ্চুরি। অ্যাভারেজ বা স্ট্রাইক রেট তার কোহলির চেয়েও বেশি, কিন্তু দেখতে হবে কোহলি কোন দলের বিপক্ষে খেলেছেন এবং উইলিয়ামস কোন দলের বিপক্ষে খেলেছেন, সেই দিক থেকে কিন্তু কোহলি অনেক এগিয়ে রয়েছে। সুতরাং কোহলির ধারে কাছে কেউ নেই, 3 নম্বর পজিশনে কোহলির ধারে কাছে কেউ নেই এবং এই দলে 3 নম্বরে অবশ্যই থাকবেন বিরাট কোহলি। এই দলে 4 নম্বরে রাখার জন্য প্রচুর প্লেয়ার রয়েছেন, অনেক প্লেয়ার রয়েছে যারা বিশ্বকাপে খেলেছেন, যারা খেলেননি, সব মিলিয়ে অন্তত 10 জন প্লেয়ারকে রাখা যেতে পারে, কিন্তু তাদের মধ্যে থেকে আমি 4টে প্লেয়ারকে শেষমেশ বেছে নিয়েছি। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক্রাম এবং ভারতের শ্রেয়াস আয়ার। 4 জনেরই ব্যাটিং প্রদর্শনের কথা বলি। ড্যারেল মিচেল তিনি 25 ইনিংসে করেছেন 1204 রান, 52 অ্যাভারেজ, 100 স্ট্রাইক রেট, 5টা সেঞ্চুরি 3টে হাফ সেঞ্চুরি। মোহাম্মদ রিজওয়ান 23 ইনিংসে করেছেন 1023 রান, 63 অ্যাভারেজ, 53 স্ট্রাইক রেট, 1টা সেঞ্চুরি 7টা হাফ সেঞ্চুরি। এইডেন মার্ক্রাম 24 ইনিংসে করেছেন 1033 রান, 51 অ্যাভারেজ, 113 স্ট্রাইক রেট, 3টে সেঞ্চুরি 5টা হাফ সেঞ্চুরি এবং বিশ্বকাপের মঞ্চে একটা দ্রুততম সেঞ্চুরি আমরা তার থেকে দেখেছিলাম, যদিও পরে গিয়ে সেটা ম্যাক্সওয়েল ভেঙে দিয়েছেন। এবং শ্রেয়াস আয়ার 19 ইনিংসে করেছেন 846 রান, 52 অ্যাভারেজ, 112 স্ট্রাইক রেট, 3টে সেঞ্চুরি 4টে হাফ সেঞ্চুরি। 4 জনই ভালো খেলেছেন, তাহলে কাকে রাখবো? দেখুন, এক্ষেত্রে শ্রেয়াস আয়ার অবশ্যই ভালো খেলেছেন, বিশ্বকাপের মঞ্চে আমরা দেখেছিলাম 4 নম্বরে ব্যাটিং করতে এসে তিনি 500-র উপর রান করেছিলেন, কিন্তু অল ওভার তিনি কিন্তু সেরকম ভাবে বেশি ম্যাচ খেলতে পারেননি। এইডেন মার্ক্রাম তিনিও ভালো খেলেছেন, কিন্তু ওই যে সাউথ আফ্রিকাতে তাকে সঙ্গ দেওয়ার মতো অনেক প্লেয়ারই ছিলেন বলা যেতে পারে। মোহাম্মদ রিজওয়ান তিনি ভালো খেলেছেন, 63 অ্যাভারেজ, খুবই ভালো, কিন্তু স্ট্রাইক রেটটা একটু কম, 93 স্ট্রাইক রেট, এবং বিশ্বকাপের মঞ্চে আরও বেশ কিছু ক্ষেত্রে দায়িত্ব নিয়ে তাকে জেতাতে হতো। যাই হোক, একটা সেঞ্চুরি রয়েছে। এবং ড্যারেল মিচেল 25 ইনিংসে 1204, 52 অ্যাভারেজ, 100 স্ট্রাইক রেট এবং 5টা সেঞ্চুরি। ভারতের বিপক্ষে তিনি যে ইনিংসটা খেলেছিলেন নিউজিল্যান্ডের জার্সিতে, দারুণ খেলেছিলেন এবং বিশ্বকাপের মঞ্চে বলুন, বিশ্বকাপের আগে ওই সিরিজটাতে বলুন, অল ওভার ড্যারেল মিচেল কিন্তু দারুণ খেলেছেন। সুতরাং ড্যারেল মিচেল, রিজওয়ান, এই দুটো নামের মধ্যে একটু কনফিউশন ছিল আমার, কিন্তু ড্যারেল মিচেল 19-20 হলেও কিন্তু এগিয়ে রয়েছে। সুতরাং আমি 4 নম্বরে রাখতে চলেছি ড্যারেল মিচেলকে। আসলে প্রত্যেকেই ডিজার্ভিং, এবার কাকে ছেড়ে কাকে রাখবো কিছু করার নেই। এবার আপনারা বলুন 4 নম্বরে আপনারা এক্ষেত্রে কোন প্লেয়ারকে রাখতে চলেছেন? আমার মতে ড্যারেল মিচেল। এই দলের 5 নম্বরে আমি একজন উইকেট কিপারকে রাখবো এবং দুজনের নাম আমি ক্ষেত্রে বলছি, একজন ভারতের লোকেশ রাহুল আর একজন সাউথ আফ্রিকার হেনরি ক্লাসেন। রাহুল তো অসাধারণ খেলেছেন গোটা বছরে, 24 ইনিংসে 1060 রান, 66 অ্যাভারেজ, 87 স্ট্রাইক রেট, 2টো সেঞ্চুরি এবং 7টা হাফ সেঞ্চুরি। এবং হেনরি ক্লাসেন 22 ইনিংসে 927, 46 অ্যাভারেজ, 140 স্ট্রাইক রেট, 3টে সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি। ওডিআইতে 140 স্ট্রাইক রেট মানে বুঝতে পারছেন, দারুণ। কিন্তু রাহুল যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেই সেঞ্চুরিটা বলুন, বা বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ জেতানো 97 রান, তারপরে ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরি, অল ওভার কিন্তু রাহুলও দারুণ খেলেছে। সুতরাং ক্লাসেন এবং রাহুলের মধ্যে একটু হলেও রাহুল এগিয়ে থাকছেন। সুতরাং আমি 5 নম্বরের ক্ষেত্রে রাখবো লোকেশ রাহুলকে, যিনি অবশ্যই দলের উইকেট কিপার। এই দলের 6 নম্বরে বেস্ট অপশন হতে পারেন ডেভিড মিলার। ডেভিড মিলার 22 ইনিংসে করেছেন 802 রান, তার অ্যাভারেজ 44.55, প্রায় 45 অ্যাভারেজ, 112 স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরি, 6টা হাফ সেঞ্চুরি। বিশ্বকাপের মঞ্চে তার সেঞ্চুরিটা অসাধারণ ছিল। মিলার ভালো খেলেছেন বটে, কিন্তু আমি এই জায়গাতে মিলারের বদলে রাখবো হেনরি ক্লাসেনকে। ক্লাসেনকে আমি 5 নম্বর পজিশনের জন্য রেখেছিলাম, কিন্তু 5 নম্বর 6 নম্বর খুব একটা ডিফারেন্স নেই এবং ক্লাসেন নামতে নিয়ে 40 ওভারের পরে সেই জায়গাতে দাঁড়িয়ে হেনরি ক্লাসেন 6 নম্বরে কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে। অনেকেই বলবেন গ্লেন ম্যাক্সওয়েল নেই, ম্যাক্সওয়েলের নামটাও আমি বললাম না। আসলে ম্যাক্সওয়েল কিন্তু খুব কম রান করেছেন গোটা বছরে, তার ওই ডাবল সেঞ্চুরি তো অসাধারণ ইনিংস, গ্রেটেস্ট ওডিআই ইনিংস অবশ্যই বলতে হয়। এছাড়া বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরিও করেছেন, কিন্তু ওই দুটো ইনিংস বাদ দিয়ে আর কিন্তু সেরকম বড় ইনিংস বা বড় রান আমরা তার ব্যাট থেকে দেখতে পাইনি। অল ওভার গোটা বছরে 500 রানও তিনি কমপ্লিট করতে পারেননি। ঠিক সেরকমই ট্রাভিস হেড বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অনেকেই বলছেন হেড কেন নেই, হেড 500 রানের কাছে, হেড 500 করেছেন, হেড 600 ক্রস করতে পারেনি এবং ম্যাক্সওয়েল তো 500 ক্রস করতে পারেনি। সুতরাং চাইলেও আমি তাদেরকে রাখতে পারবো না, এটাই হলো আসল কথা। সুতরাং আমি 6 নম্বরের ক্ষেত্রে রাখবো হেনরি ক্লাসেনকে। আপনারা বলুন আপনারা 6 নম্বরে কাকে রাখবেন? 7 নাম্বার আরো একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার, অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। মার্কো ইয়ানসেন বিশ্বকাপের মঞ্চে বলুন বা গোটা বছরে ওডিআইতে যেরকম প্রদর্শন করেছেন একজন তরুণ ক্রিকেটার হিসেবে, দারুণ। মার্কো ইয়ানসেন 2023 সালে ওডিআইতে 17 ইনিংসে করেছেন 406 রান, 34 অ্যাভারেজ, 116 স্ট্রাইক রেট, একটা দারুণ হাফ সেঞ্চুরি রয়েছে
এবং বল হাতে 20 ম্যাচে তুলেছেন 33টা উইকেট, একটা 4 উইকেট হলও রয়েছে। ইকোনমি একটু বেশি 6.37, কারণ আমরা দেখেছি ভারতের মাঠেই বেশিরভাগ খেলা হয়েছিল, বেশিরভাগ ম্যাচ তিনি ভারতের মাঠেই খেলেছেন। কিন্তু অল ওভার মার্কো ইয়ানসেন একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু দারুণ খেলেছে। 7 নম্বরে ব্যাটিং করতে আসতেন, বল হাতে নতুন বলে অসাধারণ বোলিং করেছেন, উইকেট তুলেছেন। সুতরাং 7 নম্বরে অবশ্যই রাখা যায় মার্কো ইয়ানসেনকে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন আরো জাদেজাকে রাখা যেতে পারতো, কিন্তু ব্যাট হাতে বলুন বা বল হাতে জাদেজা কিন্তু ইয়ানসেনের থেকে পিছিয়ে আছেন। বা আজমাতুল্লাহ ওমারজেকেও রাখা যেতে পারতো, কিন্তু তিনি শুধুমাত্র আমার ব্যাট হাতে, বল হাতে ওমারজে সেরকম উইকেট তুলতে পারেনি। সুতরাং 7 নম্বরে আমি এক্ষেত্রে রেখেছি মার্কো ইয়ানসেনকে। এই দলে 8 নম্বরে আমি যাকে রেখেছি তিনি হলেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব 2023 সালে ওডিআইতে সর্বাধিক উইকেট সংগ্রাহক। কুলদীপ 30টা ম্যাচে তুলেছেন 49টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 20.48, খুবই ভালো। তার ইকোনমি 4.61, 4.5 ইকোনমি, এবং 3বার 4 উইকেট হল রয়েছে তার নামের পাশে। এবং এশিয়া কাপে আমরা দেখেছিলাম দারুণ খেলেছিলেন। সুতরাং প্রধান স্পিনার হিসেবে বা একজন স্পিনার হিসেবে কুলদীপকে অবশ্যই কিন্তু রাখা যেতেই পারে। সুতরাং 8 নম্বরে কুলদীপ যাদব। 9 নম্বরে পেসার হিসেবে যাকে রাখতেই হবে তিনি হলেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 19 ম্যাচে তুলেছেন 43টা উইকেট, অসাধারণ। 16 বোলিং অ্যাভারেজ 16.46, ইকোনমি 5.30, 5বার 4 উইকেট হল তুলেছেন, 5বার 4টে করে উইকেট তুলেছেন ম্যাচে। তার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে তো 7টা উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছেন। সুতরাং মোহাম্মদ শামিকে রাখতেই হচ্ছে, তার কোনো বিকল্প নেই। ভারতীয় দলে বরং তার বিকল্প ছিল, পরের দিকে গিয়ে দেখা গেল না, শামিকে খেলাতেই হবে। শার্দুলের জায়গায় বা শামিকে খেলানো হোক, এবং শামি প্রমাণ করে দিয়েছেন কেন তাকে প্রত্যেকটা ম্যাচেই খেলানো উচিত ছিল। যাই হোক, 9 নম্বরে অবশ্যই মোহাম্মদ শামি। 10 নম্বরে আরেকজন পেসার হিসেবে আমি যে 3টে অপশন রেখেছি, এক্ষেত্রেও প্রচুর অপশন ছিল, অনেক পেসারই ভালো খেলেছে। সাউথ আফ্রিকার জেরার্ড কোয়েৎসি, শ্রীলঙ্কার মাধুশাঙ্কা, বাংলাদেশের শরীফুল, এরকম অনেকেই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি 3টে নাম বেছেছি। সেই 3জন হলেন মোহাম্মদ সিরাজ, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রফ। মোহাম্মদ সিরাজ 25 ম্যাচে তুলেছেন 44টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 20.68, ইকোনমি রেট 5.28, 3বার 4 উইকেট হল রয়েছে। শাহিন শাহ আফ্রিদি 21 ম্যাচে 42টা উইকেট, বোলিং অ্যাভারেজ 24, ইকোনমি রেট 5.59, 2বার 4 উইকেট হল রয়েছে। এবং হ্যারিস রাউফ তিনি 22 ম্যাচে তুলেছেন 40টা উইকেট, বোলিং অ্যাভারেজ 27.15, ইকোনমি রেট 6, এবং তারও 3বার 4 উইকেট হল রয়েছে। হ্যারিস রাউফ একটু বেশি রান খেয়ে গেছেন, ইকোনমি রেট 6-এর বেশি আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু উইকেটটাও তুলেছেন। শাহিন এবং সিরাজ তারা কিন্তু পাল্লা দিয়ে বোলিং করেছেন। হ্যারিস রাউফকে আমি রেখেছি বটে, কিন্তু তিনি একটু পিছিয়ে রয়েছেন। সুতরাং শাহিন এবং সিরাজের মধ্যে যে কোনো একজন। শাহিন 21 ম্যাচে 42টা উইকেট, তার উইকেট তোলার প্রবণতাটা একটু বেশি সিরাজের থেকে, কিন্তু সিরাজ তার বোলিং অ্যাভারেজ 20.68, শাহিনের চেয়ে ভালো, বা তার ইকোনমি 5.28, সেটাও শাহিনের চেয়ে ভালো। এবং এশিয়া কাপের ফাইনাল ম্যাচ একা হাতে ধ্বংস করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। সুতরাং এই লিস্টে আমি মোহাম্মদ শামির সঙ্গে আরেকজন পেসার হিসেবে অবশ্যই রাখবো মোহাম্মদ সিরাজকে। সুতরাং 3জন পেসার, মার্কো ইয়ানসেন, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ। এবার আপনারা বলুন কোন 3জন পেসারকে বা 4জন পেসারকে আপনারা এই বর্ষসেরা ওডিআই দলে রাখতে চলেছেন। এবং সবশেষে নাম্বার 11, আরো একজন স্পিনারকে আমি এক্ষেত্রে রাখবো, এবং সেক্ষেত্রে দুটো অপশন হলো অ্যাডাম জাম্পা এবং মাহিস থিকসানা। অ্যাডাম জাম্পা 20 ম্যাচে তুলেছেন 38টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 26.31, তার ইকোনমি রেট 5.78, 5বার 4 উইকেট হল নিয়েছেন তিনি। বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। এবং তার সাথে মাহিস থিকসানা 23 ম্যাচে তুলেছেন 37টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 24.94, তার ইকোনমি রেট 4.81, তার 3খানা 4 উইকেট হল রয়েছে। বোলিং অ্যাভারেজ বলুন বা ইকোনমি সবেতেই কিন্তু ভালো মাহিস থিকসানা, সবেতেই এগিয়ে রয়েছেন তিনি জাম্পার চেয়ে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে আবার মাহিস থিকসানার প্রদর্শন একেবারেই ভালো হয়। তার এই বেশিরভাগ উইকেট বা এত ভালো অ্যাভারেজ বা ইকোনমি, এটা কিন্তু ওই বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে এসেছে। সুতরাং সেই দিক থেকে আমার মতে অ্যাডাম জাম্পা মাহিস থিকসানার চেয়ে বেটার বোলিং করেছেন গোটা বছর। সুতরাং 11 নম্বরে আরেকজন স্পিনার হিসেবে আমি রাখবো অ্যাডাম জাম্পাকে। অর্থাৎ 2জন স্পিনার হচ্ছেন কুলদীপ যাদব এবং অ্যাডাম জাম্পা। অর্থাৎ 5জন বোলার, মার্কো ইয়ানসেন, কুলদীপ যাদব, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি। আমার মতে এই হলো 2023 সালের বর্ষসেরা ওডিআই দল। এবার অনেকের অনেক রকম মতামত থাকতেই পারে, না থাকার কিছুই নেই। অনেক জায়গাতে এরকম দল বানানো হচ্ছে, কোনো দলে রোহিতকে রাখা হচ্ছে, কোনো দলে বুমরাকে রাখা হচ্ছে। আমি তো বুমরার নামটাও এখানে বললাম না, কারণ বুমরা অনেক কম উইকেট তুলেছে। বা মিচেল স্টার্ক বা প্যাট কামিন্স সম্ভবত 20টা উইকেটও তুলতে পারেনি গোটা বছরে। মিচেল স্টার্ক ওই 25টা মতো। সুতরাং তাদেরকে চাইলেও আমি রাখতে পারবো না, কারণ তাদের চেয়ে অনেক বেটার পারফরমেন্স অনেকেই করেছে। এটা কিন্তু বর্ষসেরা ওডিআই দল, এটা বিশ্বকাপের সেরা দল আমি বানাচ্ছি না। যাই হোক,
এবার আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে 2023 সালের বর্ষসেরা ওডিআই দল কেমন হতে পারে, এবং অবশ্যই কমেন্টে জানাবেন এই দল নিয়ে আপনাদের কি মতামত। এই দলটা যদি বিশ্বকাপে খেলতো তাহলে তারা কি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।